স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। 5ই আগস্টের পর দেশে জঙ্গিবাদের মতো কোনো ঘটনা ঘটেনি, এ দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি। সকালে বাড্ডা থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, কোনো গণমাধ্যম কি ভাবছে তা নিয়ে ভাবছে না সরকার। বলেন, 5ই আগস্টের ঘটনায় এজাহারে অনেকের নাম আছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না বা বিদেশে ছিলেন, তাদের বিষয়ে তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ কারো কোনো সাজা হবে না, তবে দুষ্কৃতকারীরা ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। বাংলাদেশে চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না, বরং গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা ও প্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে সরকার। সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শেখ হাসিনা চলে যাওয়ায় দেশে চরমপন্থা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্যের বিষয়ে মাহফুজ আলম বলেন, কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক অন্তর্বর্তীকালীন সরকার। সতর্ক করার পরও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, জুলাই শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সরকারের চেষ্টা রয়েছে। গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবনায় মফস্বল ও কেন্দ্র নিয়ে বিস্তারিত বর্ণনা আছে। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সংস্কার প্রয়োজন বলেও জানান বিএনপি মহাসচিব। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিকে ঢাকায় নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। অভিযোগ করেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। তিনি আরও বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে নানা ষড়যন্ত্র দানা বাঁধবে। কত কাঠা জায়গা জমি শেখ হাসিনা আওয়ামী লীগের যারা সুবিধাভোগী তাদের রয়েছে এবং এই টাকাগুলো অনেক ফ্লাইট করে নিয়ে গেছেন, যেটা নিতে পারেননি সেগুলো তারা গোপনে রেখেছেন এবং সেখান থেকে নানা ধরনের অন্তর্ঘাতমূলক কাজ তারা করে যাচ্ছেন। আর যারা এসছেন সংস্কারে, খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। এবার লম্বা ছুটি হওয়ায় এখনও বেশিরভাগ মানুষ পরিবারের সাথে ঈদ উদযাপনে গ্রামেই অবস্থান করছেন। ফলে ছুটি শেষ হলেও ঢাকায় ফেরা যাত্রীর সংখ্যা কম, এমন চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। তবে এদিনও অনেককেই ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে। স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ট্রেনের টিকিট পায়নি তারা। এই নিয়ে টিকিট কাউন্টারে যাত্রীদের বাকবিতণ্ডায় ঘটনাও ঘটে। বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। যাত্রীদের সাথে খারাপ আচরণের অভিযোগ করছেন অনেকেই। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় টিকিট কেনায়। আবার কেউ কেউ স্ট্যান্ডিং টিকিট না পেয়ে চরম হতাশা প্রকাশ করেছে। তাদের দাবি, রেল কর্তৃপক্ষ গাফিলতির কারণে এমন বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। তাদের দাবির টিকিটের তুলনায় যাত্রী অনেক, তাই এমন বাড়তি চাপ। এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন রেল কর্তৃপক্ষ। কালকে এসে আমরা টিকিট পাইনি, ফেরত গেছি ছোট বাচ্চা নিয়ে। আজকে আবার মনে করেন 8টা বাজে এসে দাঁড়া রয়েছি। অবশ্যই কোনো গাবিলাতি আছে, আর নাহলে 7টা বাজে আসে দাঁড়াইছি, এখন বাজে কয়টা, এখনো টিকিট হাতে পাই নাই। তাদের কিছু লোক আছে, তারা ওই লোক ঠিক করে রাখে, যখন ট্রেন ছাড়ে তাদেরকে টিকিট দিয়ে দেয়, তারা এক্সট্রা ভাবে টিকিট বিক্রি করে ফেলে। ঢাকায় হচ্ছে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঈদ কাটালাম, আর বাড়িতে যাচ্ছি বাবা মাকে নিয়ে ঈদ কাটানোর জন্য, সেজন্যই। চৈত্রের খরতাপে পুড়ছে দেশ। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে।
তবে শুক্র ও শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও দেশের অন্যান্য এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে আগামী 3 দিনে দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বর্তমানে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, সৈয়দপুর, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। এদিকে চৈত্রের মাঝামাঝি সময়ে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। মঙ্গলবার গভীর রাত থেকে আজ সকাল 8টা পর্যন্ত জেলার সর্বত্র ঘন কুয়াশায় ঢেকে যায়। সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর রাত থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। এতে হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হয়। ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে মেঘ থাকার কারণে কুয়াশা হয়ে ঝরে পড়ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। থাইল্যান্ডে 3 দিনব্যাপী শুরু হলো বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে 20তম বিমস্টেক মন্ত্রী পর্যায়ের সভা। কানেক্টিভিটির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশায় কাল সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। সম্মেলনে বিমস্টেক অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানির সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, কৃষি, সংস্কৃতি, পর্যটনের বিকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পররাষ্ট্র সচিব পর্যায়ের 25তম সভায় অংশগ্রহণ করেন বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। চট্টগ্রামে লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 10 জন। এখন সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাসুদুল, নিহতদের পরিচয় কি জানতে পেরেছেন? আর দুদিনের মধ্যে আবারও লোহাগাড়ায় একই এলাকায় দুর্ঘটনা ঘটলো, একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে, তার বিষয়ে কি বলছে প্রশাসন? এই মুহূর্তে রয়েছে আমি লোহাগাড়া উপজেলার 2000 হাইওয়ে থানার সামনে। এখানে যারা যে 10 জন মারা গেছে তাদের মরদেহ এখানে রাখা হয়েছে। মূলত তাদের পরিচয় এখনো জানা যায়নি, তবে কয়েকজনের পরিচয় জানা গিয়েছে। তারা হচ্ছে তাদের বাড়ি কুষ্টিয়া এবং তাদের যারা স্বজন তাদেরকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। বাকি 7 জনের এখনো পরিচয় জানা যায়নি। তবে পুলিশ তাদের একটু আগে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের মরদেহ নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এখানে তাদের যারা স্বজনদের আসার পর তাদের কাছে এই মরদেহ হস্তান্তর করা হবে। আপনারা জানেন আজকে সকালে যে দুর্ঘটনা হয়েছে সেইখানে ঘটনাস্থলে 7 জন নিহত হয়। একজনের মৃত্যু হয় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর 2 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। মোট 10 জনের মৃত্যু হয়, আহত হয়েছে প্রায় আরও 2 থেকে 3 জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি একটু পরে, অর্থাৎ আরেকটার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি ঘটনাস্থলে যাবেন। সেখানে তিনি যারা গণমাধ্যম রয়েছেন তাদেরকে এসব বিষয়ে জানাবেন। তবে একটি বিষয় হচ্ছে এই দক্ষিণ চট্টগ্রামের অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি, এখানে কিন্তু প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা হয় এবং এখানে কিন্তু অনেকটা রাস্তা অনেকটা বাঁক রয়েছে। এই বাঁক এবং লবণের গাড়ি চলার কারণে রাস্তা পিচ্ছিল থাকে, ফলে একের পর এক দুর্ঘটনা হচ্ছে, কোনোভাবেই আপনার ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।